সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলি হামলায় শেষের 24 ঘন্টায় অন্তত 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত কয়েক ডজন লোক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। এবারে জানাবো রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই বিষয়ে ওয়াশিংটন এমন বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গেছেন। জানাবো স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। দেশটির সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রেই ইরানের চেয়ে কম, তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশও এটি। তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এরদোগানের দেশে রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী। বিপুল অস্ত্রের ভাণ্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের। তবে এবার বসে নেই দেশটি। এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি এবং উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তারকসাত 6 মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা। জানিয়ে দেব, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত এবং আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলার প্রয়োজন পুরনো পদ্ধতি। এবং সর্বশেষ জানাবো, পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এ কারণে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বাজারে পেঁয়াজের দাম সাধারণ মানুষের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত অর্ধশত। নতুন যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি হামলায় শেষের 24 ঘন্টায় অন্তত 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত কয়েক ডজন লোক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। গাজা সিটির সুজাইয়া, সাবরা এবং তাল আল হাওয়ার মতো কয়েকটি জেলার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী এবং ট্যাঙ্ক। সেখানকার বাসিন্দারা ভয়াবহ যুদ্ধের খবর জানিয়েছেন। হামাসের সশস্ত্র শাখা এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বলছে, তারা তাল আল হাওয়ায় ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মার্টারের গোলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়েছেন এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। গাজা সিটির বাসিন্দারা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি বন্দুকযুদ্ধের পাশাপাশি রাতে দক্ষিণ পশ্চিমের আশপাশের এলাকা দিয়ে হেলিকপ্টার হামলার খবর জানিয়েছেন। ইসরায়েল ঘোষণা দিয়েছিল, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা গাজা সিটিতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির উপর নজর দেওয়া শুরু করে। গাজা সিটির বাসিন্দাদের মধ্যবর্তী জেলা দেইর আল বালার দিকে সরে যেতে বলা হয়েছে। জাতিসংঘ বলছে, সেখানে গাজা উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভিড় করেছেন। যুদ্ধের প্রথম দিকে এই সপ্তাহগুলোতে ইসরায়েল গাজার উত্তর দিকের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল। তারা ওই অঞ্চলে নিরাপদ ঘোষণা করলেও পরে সেখানে আবার হামলা বাড়াতে থাকে। গাজা সিটির জৈতুন থেকে 2 সন্তান নিয়ে পালিয়েছেন মাহফুজ নামের এক নারী। তার মতো অনেক ফিলিস্তিনি ওই অঞ্চল থেকে পালিয়ে এসেছেন। তিনি বলেন, তাদের এলাকা খালি করার নির্দেশনার অন্তর্ভুক্ত নয়, তবে তারা ভয়ে পালিয়েছেন কারণ বোমাবর্ষণ এবং গোলাগুলি তাদের কাছেই হচ্ছিল। এদিকে গাজা নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিস্ফোরণে 7 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটির উত্তরাঞ্চলে আল জালা স্ট্রিটের একটি বাড়িতে হামলায় 6 জন নিহত হয়েছেন। কাছেই লাবাবিদায় বোমা হামলায় আরও 3 জন নিহতের খবর পাওয়া গেছে। ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান বলেন, আল আহলি হাসপাতাল থেকে 80 জন রোগী এবং আহত ফিলিস্তিনি তার হাসপাতালে এসেছেন। হাসপাতালের প্রতি কোণে রোগীতে ভর্তি বলেও জানিয়েছেন তিনি। অপর্যাপ্ত সরঞ্জামের অভাবে ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। মারওয়ান আল সুলতান বলেন, অনেক ক্ষেত্রে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, মাথায় গুলি লাগা অনেকের জন্য নিবিড় পরিচর্যা প্রয়োজন, জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসছে। তিনি জানান, তার হাসপাতালে 16টি মরদেহ এসেছে, অর্ধেকই নারী ও শিশু। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, সামরিক বাহিনী গাজা সিটির জাফফা অঞ্চলে বোমাবর্ষণ করেছে। অনেকেই পড়ে থাকতে দেখা গেছে, উদ্ধার করা যায়নি। রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনে আতঙ্ক। রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই বিষয় নিয়ে ওয়াশিংটন এমন এক সময় বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়েছেন। 2 দিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফর করছেন মোদী। ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন তিনি। সেই সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এই 2 দেশের নেতার মধ্যে। এমন ঘনিষ্ঠতা এবং মাখামাখিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা।
মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফর গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখব। তবে আমরা জানাতে চাই, ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে। পাশাপাশি মিলার বলেন, আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি মনে করিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি হুমকি সৃষ্টির লক্ষ্যে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর প্রধান সমর্থক, ইউক্রেন যুদ্ধে কিয়েভের প্রধান সহযোগী। উল্লেখ্য, 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত 2 বছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি ভারত। উল্টো রাশিয়ার কাছ থেকে এই 2 বছরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা মোটা টাকা কামাচ্ছে ভারত। রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লি। এর সাথে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। তবে বরাবরই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এসেছে দিল্লি। সেই সবের মাঝেই 3 বছর পর ফের রাশিয়া সফরে গিয়েছেন মোদি। পুতিনের সাথে সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। দেশটির সামরিক ক্ষমতা অনেক ক্ষেত্রে ইরানের চেয়ে কম, তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশও এটি। তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এরদোগানের দেশে রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী, বিপুল অস্ত্রের ভাণ্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের। তবে এবার নিজেদের প্রযুক্তি এবং উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তারকসাত 6 মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা। উৎপাদনের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন 9 মডেলের একটি রকেট। স্পেস এক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে থাকে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তারকসাত 6 এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসে নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই স্যাটেলাইটের মোট উপাদানের 81% উপাদান এবং সফটওয়্যার তুরস্কের নিজস্ব। তারকসাত 6 হল তুর্কি জাতির সক্ষমতা এবং যোগ্যতার একটি উজ্জ্বল নজির। এ বিষয়ে তুরস্কের পরিবহন এবং অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু বলেন, তারা নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণে হাত দিয়েছেন। এই কর্মসূচির প্রথম সফল তারকসাত 6 এই স্যাটেলাইটের মাধ্যমে তুরস্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে। এদিকে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিচ্ছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন, তারা লেবাননকে যুদ্ধের হুমকি দিচ্ছে। এ অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকেই ইসরায়েলকে সরে আসতে হবে। মুসলিম বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপরও জোর দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, ইরান তুরস্কের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাদের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি এবং ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নেবে। ইসরায়েলকে মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার করছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত এবং আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলার প্রয়োজনে পুরনো পদ্ধতি। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করেছে। হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে। হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার এবং কুরিয়ার ব্যবহার করছে, যাতে তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তি নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসেমি বলেন, তথ্য প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতি ফিরতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা ও সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণে বেলুনের আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি। এদিকে ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানাম গেব্রেয়েসাস।
তিনি বলেন, এমনকি তাদের আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। সোমবার সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। অন্যদিকে ব্রাজিল অবশেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে, যা ইসরায়েলকে তিরস্কার করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটি দৃঢ় সমর্থনের প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে মমতা। পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এ কারণেই বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে দাবি তার। বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। আলু, পেঁয়াজ, বেগুন থেকে শুরু করে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অধিকাংশ শাকসবজির দাম ৮০ থেকে ১০০ রুপির বেশি হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার কমিটি, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের পাশাপাশি রাজ্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি। সেইখানে তিনি পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাওয়ার অভিযোগ করেছেন। এদিনের বৈঠক থেকে ১০ দিনের মধ্যে সরেজমিনে দাম কমানোর কঠোর নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী মমতা। ব্যানার্জির অভিযোগ, বড় ব্যবসায়ীরা আলু হিমঘরে আটকে রেখেছে, বাজারে যাতে আলুর যোগান ব্যাহত হয়ে থাকে। এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে বাজারে প্রয়োজনীয় আলু যাতে বাইরে না যায় সেজন্য সীমান্তে নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে মমতা বলেন, কৃষকেরা দাম পাচ্ছে না, অথচ বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। সবজির দাম বাড়িয়ে অতিরিক্ত টাকা কামাচ্ছেন মুনাফাখোররা। এ জিনিস কেন চলবে? এরপরে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাওয়ার অভিযোগ করেন। আলু রাজ্যের বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো? সীমান্তে নজরদারি চালানো হবে। আমরা রাজ্যের চাহিদা আগে মেটাবো, তারপর বাইরে যাব।